মাননীয় সংসদ সদস্যকে একটি অনুরোধ করতে চাইবো, আপনি আমাকে যখন অ্যাড্রেস করেছেন আপনি মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন। দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনো এই কথাটি আর বলবেন না। যেটি প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের পূর্বে সেটির কাজ আমরা শুরু করেছি। কৃষক কার্ড আমরা বিতরণ করেছি। দেশের সকল কৃষককে আমরা এই কার্ড প্রদান করব। 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি সরকার হাতে নিয়েছে, যা ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরে করব। কর্মসংস্থান সৃষ্টি এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা, ইনশাল্লাহ 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব। এই সকল উদ্যোগ আমরা বাস্তবায়নের চেষ্টা করছি একটি উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে। স্লিপ অফ টাং, একটু আগে একটি প্রশ্নের উত্তরে আমি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছিলাম, ওটি প্রাথমিক বিদ্যালয় হবে। হাম এই মুহূর্তে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি ক্রুশিয়াল কোশ্চেন। এখন অধিকাংশ হাম শনাক্তকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই ব্যবস্থা উত্তরণে খুব দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? দুঃখজনক ব্যাপার হলো, সেই স্বৈরাচারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। প্রশ্নকালের প্রথম 30 মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত। টাঙ্গাইল 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ রবিউল আউয়াল, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 18 পাঠ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রবিউল আউয়াল, 135 টাঙ্গাইল 6। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি, পতিত জমি, আবাদ ও কৃষিপণ্য বহুমুখীকরণ প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা, কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও রপ্তানি, গবেষণা ও উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্মার্ট কৃষি কার্যক্রম বাস্তবায়নে আপনার সরকার যেই সকল পরিকল্পনা গ্রহণ করিয়াছেন তাহা কি? ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 18 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনার যে প্রশ্ন করেছেন সে সম্পর্কে আমি বলতে চাই, মাননীয় স্পিকার, বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমরা যেটি সবাই দেখছি, আমাদের চোখের সামনেই ঘটছে বিভিন্ন বিষয়, যেমন জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, জমির পরিমাণ হ্রাস এবং প্রযুক্তির যে সীমাবদ্ধতা, এই সকল কারণে কৃষিখাত বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন। আমাদেরকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই কৃষি উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষিকে টেকসই এবং লাভজনক খাতে রূপান্তর করার লক্ষ্যে সমগ্র দেশবাসী দেখেছেন আমরা এরই ভিতরে 14 এপ্রিল কৃষক কার্ড আমরা যেটি প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের পূর্বে সেটির কাজ আমরা শুরু করেছি। কৃষক কার্ড আমরা বিতরণ করেছি। এই কার্ডের মাধ্যমে আমরা কৃষকদের কাছে 10টি সেবা, যথা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ বিতরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রদান, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্যের বিক্রয়ের সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মে আবহাওয়া এবং বাজার তথ্য প্রাপ্তি সহ ফসলের রোগবালাই দমনের পরামর্শ প্রদান, এই সকল বিষয় আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
এবং ইনশাল্লাহ আমরা পৌঁছে দিতে সক্ষম হব। পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার, দেশের সকল কৃষককে আমরা এই কার্ড প্রদান করব, যার পরিমাণ প্রায় 2,75,00,000 কৃষক। মাননীয় স্পিকার, এছাড়াও কৃষির উন্নয়নে বর্তমান সরকার আরও অনেকগুলো সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে। আমি সকলের জানার স্বার্থে, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং দেশবাসীর জানার স্বার্থে আমি এই সংসদের গুরুত্বপূর্ণ সময়ের ভিতরে এই বিষয়গুলি সংক্ষেপে তুলে ধরতে চাই। প্রথমত, কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। এই জন্য ইতিমধ্যেই 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি সরকার হাতে নিয়েছে, যা ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরে করব। কৃষি যন্ত্র কিরণের ভর্তুকি প্রদান করে ট্রাক্টর, হারভেস্টার, রিপার সহ বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদের কাছে সহজলভ্য করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, পতিত জমি আবাদের আওতায় আনা এবং জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য ক্রপ জোনিং পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলের মাটি, আবহাওয়া ও পরিবেশ উপযোগী ফসল নির্ধারণ করা হয়। তার ফলে জমির অপচয় কমে এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। একই সাথে পতিত জমি চিহ্নিত করে সেগুলিকে আবাদের আওতায় আনার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যেমন খাল খনন কর্মসূচির মাধ্যমে ভূপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পতিত জমি কৃষির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, এছাড়াও সিলেট অঞ্চলে পতিত জমি সহ চরাঞ্চলের পতিত জমি চাষাবাদের আওতায় আনার জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, কৃষি পণ্যের বহুমুখীকরণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। একসময় ধান নির্ভর কৃষি ব্যবস্থা এখন ধীরে ধীরে ফল, সবজি, ডাল, তেল, বীজ, মশলা, ফুল চাষ খাতে সম্প্রসারণ করার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। মাননীয় স্পিকার, কৃষকদের জন্য প্রণোদনা ও সহায়তা কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিযন্ত্র ক্রয় সহ বিভিন্ন খাতে ভর্তুকি প্রদান করা হবে ইনশাল্লাহ। তাছাড়া কৃষকদের জন্য স্বল্প সুদের কৃষি ঋণ এবং ফসল বীমা চালু করার উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা আমাদের রয়েছে। মাননীয় স্পিকার, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে প্রতি অর্থ বছর কৃষি মন্ত্রণালয়ের বাজেটের কৃষি পুনর্বাসন সহায়তা খাতে অর্থ বরাদ্দ প্রদান করা হয়। চলতি 2025-2026 অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে 700 কোটি টাকা বরাদ্দ রয়েছে। মাননীয় স্পিকার, উক্ত বরাদ্দ হতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ বাবদ 401,60,00,000 টাকা ছাড় করা হয়েছে। এর মধ্যে মাননীয় স্পিকার, এতে করে 25,22,000 ক্ষুদ্র প্রান্তিক কৃষক উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, কৃষিপণ্য সংরক্ষণের লক্ষ্যে আধুনিক কোল্ড স্টোরেজ ও গুদাম নির্মাণ করা হচ্ছে। এছাড়া ফল ও সবজি সংরক্ষণের জন্য মিনি কোল্ড স্টোরেজ স্থাপন এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রায় 7,000। কৃষিপণ্যের রফতানির লক্ষ্যে উত্তরাঞ্চলে কৃষিপণ্য রফতানি অঞ্চল প্রতিষ্ঠা এবং ক্রয় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বর্তমান সরকার নিয়েছে। মাননীয় স্পিকার, কৃষি গবেষণা উদ্ভাবনে সরকার ব্যাপক গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা, এই সকলের মাধ্যমে অধিক ফলনশীল, রোগ প্রতিরোধী এবং স্বল্পমেয়াদী নতুন জাতের ফসল উদ্ভাবনের উদ্যোগও সরকার গ্রহণ করছে। মাননীয় স্পিকার, বিশেষ করে জলবায়ু সহনশীল ফসল উদ্ভাবনে জোর দেওয়া হচ্ছে, যাতে করে পরিবর্তিত পরিবেশেও কৃষি উৎপাদন বজায় থাকে। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
লবণাক্ততা, খরা ও বন্যা সহ সহনশীল ফসল চাষ, পানি ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে পরিবেশ বান্ধব করা, কম সেচ, কম রাসায়নিক সার ও কম কীটনাশক প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন, প্রিপেইড মিটার স্থাপন এবং সেচের অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতির মাধ্যমে খরাপ্রবণ অঞ্চলে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, মোবাইল অ্যাপ যেমন খামারি অ্যাপস ব্যবহার করে স্থানভিত্তিক উপযুক্ত ফসল চাষ করে সেচ, সারসহ অন্যান্য উপকরণের সর্বোত্তম ব্যবহার, প্রিসিশন এগ্রিকালচার ইত্যাদির জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব রবিউল আওয়াল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। কৃষি নির্ভরতাই আমাদের মূল। এই দেশকে উপলক্ষ করে জমি সংক্রান্ত ব্যাপারে কিছু কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আমরা যত উপকরণই দিই, যত ওষুধই দিই, বাংলাদেশে ধীরে ধীরে যে হারে জনসংখ্যা বেড়ে উঠছে, আজকে 20 কোটি লোকের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু জমির সংখ্যা বাংলাদেশে বৃদ্ধি পায়নি। তাই মাননীয় সদস্য সরাসরি প্রশ্ন করেন। আমি সয়েল টেস্টের ব্যাপারে বিভিন্ন যে জায়গায় যে কথা হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের যারা তারেক রহমান যে নীতিমালা দিয়েছেন তাকে সাধুবাদ জানাই। আমি জনাব তারেক রহমানের বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণ উন্নয়নের লক্ষ্য নিয়ে যিনি কাজ করছেন, বিশেষ করে কৃষি নির্ভরতা, তাকেও ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ যে নীতিমালা উনি প্রয়োগ করেছেন, সেই ক্ষেত্রে উনি এখানে মাননীয় সদস্য, জি, প্রধানমন্ত্রী যে উত্তর দিলেন এই প্রেক্ষিতে কোনো প্রশ্ন আছে কিনা সেটা সরাসরি বলেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাটির উর্বরতার ক্ষেত্রে কোনো সয়েল টেস্টের মাধ্যমে যদি কিছু করা যায়, সেই ক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনার সম্পর্ক প্রশ্নের জন্য ধন্যবাদ। মাটির উর্বরতা বৃদ্ধির একটি পরিকল্পনা সরকার গ্রহণ করছে। আপনি জানেন যে বিভিন্ন মাননীয় স্পিকার, কেমিক্যাল সার ব্যবহার করার ফলে আমাদের অনেক জায়গায় মাটির উর্বরতা কমে গিয়েছে এবং সেই জন্যই মাটির বিভিন্ন বিষয় টেস্ট করার মাধ্যমে আমরা ন্যানো সারের প্রয়োগ বৃদ্ধি করতে চাচ্ছি, দেশে প্রচলনটা তৈরি করতে চাচ্ছি, যাতে করে সারের খরচও কমে এবং মাটির যে উর্বরতা শক্তি সেটি নষ্ট না হয়। এবং একই সাথে আরেকটি বিষয় আছে, বিভিন্ন জায়গায় মাটির যে উর্বরতা নষ্ট হয়ে যাওয়ার কারণে চুনের ব্যবহার করার মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করা সম্ভব, রাসায়নিক যে ক্রিয়াটি থাকে সেটিকে নিউট্রিলাইজ করা সম্ভব, সেই উদ্যোগও গ্রহণ করছে সরকার। ধন্যবাদ। মাননীয় সদস্য মাসুম মুস্তাফা, নেত্রকোনা 5। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে জানতে চাই, কৃষি, কৃষক, কৃষি শ্রমিক, কৃষি বাংলাদেশের মেরুদণ্ড, অর্থনীতির মেরুদণ্ড। কৃষকের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কৃষক কার্ড চালু করেছেন, এজন্য ধন্যবাদ জানাই। কৃষি শ্রমিকদের জন্য, তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, তাদের ভাগ্য উন্নয়নের জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। কৃষি শ্রমিক যারা আছেন, আমি বলেছি আমার মূল বক্তব্য উপস্থাপনের সময় আমি বলেছি যে প্রান্তিক কৃষক যারা আছেন তাদেরকেও আমরা এই কৃষক কার্ড সহায়তার মধ্যে নিয়ে এসেছি এবং প্রান্তিক কৃষক বা একদম ক্ষুদ্র কৃষক যারা আছেন তাদেরকে সহায়তা যেটা আমরা দিচ্ছি সেইটার ভেতর দিয়েই আমরা কৃষি শ্রমিক যারা আছে তাদেরকে আমরা সহায়তা পৌঁছে দিতে চেষ্টা করব। তাদেরকে যেই কৃষক কার্ডের মাধ্যমে আমরা যেই
অর্থনৈতিক সহযোগিতা করছি, সেখান থেকেই একদম শ্রমিক যারা আছেন তারাও সেই সহযোগিতার অংশীদার হবেন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 19, কুমিল্লা 9 থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম। আপনি প্রশ্নটি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মৌখিক উত্তরদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমার তারকা চিহ্ন প্রশ্ন নং 19 মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, ক, একটি উন্নত সমৃদ্ধ মর্যাদাশীল বাংলাদেশ গড়িয়া তুলিতে বর্তমান সরকারের কোনো উদ্যোগ গ্রহণ করিয়াছে কিনা, এবং খ, ক প্রশ্নের উত্তর যদি হ্যাঁ সূচক হয় তাহা কি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রথম যে শব্দ দুটি ব্যবহার করেছেন, উন্নত ও মর্যাদাশীল, অবশ্যই আমরা নির্বাচনের আগে জনগণের সামনে একটি ম্যানিফেস্টো উপস্থাপন করেছিলাম, এবং সেই ম্যানিফেস্টোর মূল লক্ষ্যই ছিল একটি উন্নত এবং সমৃদ্ধশীল বাংলাদেশ, উন্নত সমৃদ্ধশীল মর্যাদাশীল বাংলাদেশ গঠন করার, এবং সেটির জন্যই বাংলাদেশের মানুষ এই ম্যানিফেস্টো গ্রহণ করেছে বলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, উন্নত সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির যে নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অবশ্যই আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। দুর্নীতি দমন, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এর ভিতর সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে এবং কাজ করে যাচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রম সমূহ বাস্তবায়নের লক্ষ্যে সকল মন্ত্রণালয় বিভাগে আগামী 180 দিন, আগামী 2026-27 অর্থ বছরে এবং আগামী 5 বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, আগামী 5 বছরে ইনশাল্লাহ 20,000 কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনর্খননের কার্যক্রম, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান, কৃষি উন্নয়নে কৃষকদের জন্য কৃষক কার্ড, মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, প্যাগোডা ও গির্জা চার্চে কর্মরত ধর্মীয় গুরু ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও উৎসব ভাতা, ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মৌকুফ সহ ইত্যাদি। এছাড়াও সারা দেশের শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়ন, হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান, 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা এবং এই অর্থ বছরে প্রাথমিক বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, শুধু স্কুল ড্রেসই নয় মাননীয় স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে বাংলাদেশের তৈরি আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব এবং একই সাথে ড্রেসের পাশাপাশি একই সাথে আজকে সকালে মাননীয় স্পিকার একটি পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো
সরকার থেকে দেব, জুতাও দেওয়ার চেষ্টা করছি। মাননীয় স্পিকার, এই সকল উদ্যোগ আমরা বাস্তবায়নের চেষ্টা করছি একটি উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল কালাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের বিস্তারিত উত্তর জানার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতি ধন্যবাদ সহ আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সম্পূরক প্রশ্নটি হল, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট, প্রাথমিক বিদ্যালয়ের 2 লক্ষ শিশুদের বিনামূল্যে স্কুল ড্রেস কবে থেকে বিতরণ শুরু হবে? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সহ আপনাদেরকে ধন্যবাদ আমাকে এই উত্তরটি দেবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্ন করেছেন কবে থেকে দেওয়া হবে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই অর্থ বছর থেকেই এই কাজটি শুরু করার জন্য। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আতাউর রহমান, নড়াইল 2। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই যে আমরা যেহেতু উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেহেতু আমরা কৃষি নির্ভর দেশ হওয়ার কারণে আজকে কৃষকের সুযোগ সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া দরকার। কিন্তু আমি ইতিমধ্যে বিগত 2 মাসে সরকারের যে কৃষি প্রণোদনা দেওয়া হয়, সেই প্রদান অনুষ্ঠানে আমি 4টা অনুষ্ঠানে থেকেছি। আমি খেয়াল করে দেখেছি যে সেখানে একজন কৃষক এই প্রণোদনা নেয়ার জন্য যখন উপজেলা সদরে আসে, তখন তাকে আমার ক্ষুদ্র একটা জেলা, ছোট জেলা, সেখানে তাকে 22 কিলোমিটার পথ, 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে এসে নেওয়া লাগে। আমি কয়েকজনের কাছে জিজ্ঞাসা করেছি যে আপনার কত টাকা খরচ হয়। তো একজন বললেন যে আমার 400 টাকা বাড়ি থেকে আসা যাওয়ার জন্য খরচ হয়। কিন্তু হিসাব করে দেখা যায় যে গ্রুপ ভিত্তিক যে বীজ প্রদান করা হয় বা সার প্রদান করা হয়, তার দাম কোনো সময় 200 বা 300 টাকা। একজন লোক কৃষক ওই গ্রাম থেকে উপজেলা সদরে এসে এই কৃষি প্রণোদনা সংগ্রহ করতে যে তার যে 400 টাকা খরচ হয় এবং একদিনের শ্রমের মূল্য আরও 700 টাকা তার সারাটা দিন এখানে সংগ্রহ করতে ব্যয় হয়, তাহলে একজন কৃষকের জন্য নিশ্চয়ই এটা কোনো সুবিধার বিষয় নয়। সেজন্য আমি সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই যে কৃষকের এই প্রণোদনা তার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা অতি দ্রুত ইউনিয়ন ভিত্তিক এটা তাদের কাছে পৌঁছানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবো কিনা, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে পরিকল্পনা কি সেটা জানতে চাই। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন কৃষক যে প্রণোদনা, হ্যাঁ আপনার কথাটি সঠিক। অনেক ক্ষেত্রে এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। সেজন্যই কিন্তু আমরা কৃষক কার্ডটা ইন্ট্রোডিউস করতে চাইছি। তাহলে আর কৃষককে 22 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে না, সেটি তার কাছে সরাসরি পৌঁছে যাবে কৃষক কার্ডের মাধ্যমে। এবং আমরা কৃষক কার্ডটি এমনভাবেই করার চেষ্টা করছি, অর্থাৎ ওই নির্দিষ্ট কৃষকের কি পরিমাণ জমি আছে, সে কি ফসল চাষ করে এবং তার জন্য কতটুকু কীটনাশক ওষুধ দরকার, কতটুকু তার সার দরকার, কতটুকু বীজ দরকার, সেটি ইনফরমেশন আমাদের কাছে থাকবে। এবং তার এলাকায় ওই ইউনিয়নের মধ্যে যেটি আপনি উল্লেখ করেছেন, সেই ইউনিয়নের মধ্যে মাননীয় স্পিকার আমরা যে সকল দোকানে এই জিনিসগুলো পাওয়া যাবে, সেই দোকানে তার জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ থাকবে। সে সেই দোকানে গিয়ে তার কার্ডের মাধ্যমে তার জন্য বরাদ্দকৃত যেই সহায়তা আছে সেটি সে নিতে পারবে। আমরা সেই ব্যবস্থা থেকে ইনশাল্লাহ আগাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 20 মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2, উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আই এম ভেরি সরি, আমার গলার অবস্থা ভালো নয়, তারপরেও আমি বলছি, আমি মহামান্য প্রধানমন্ত্রীকে নিজে এই প্রশ্ন করতে পারায় নিজেকে ধন্য মনে করছি। আমি মোহাম্মদ শওকতুল ইসলাম, 236 মৌলভীবাজার 2। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি পরিবার
ও জনস্বাস্থ্য নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সরকার কি উদ্যোগ গ্রহণ করিয়াছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, আমি ছোট্ট একটি কারেকশন করতে চাই, স্লিপ অফ টাং। একটু আগে একটি প্রশ্নের উত্তরে আমি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছিলাম, ওটি প্রাথমিক বিদ্যালয় হবে। এবং মাননীয় সংসদ সদস্যকে একটি অনুরোধ করতে চাইবো, আপনি আমাকে যখন অ্যাড্রেস করেছেন আপনি মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন, দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনো এই কথাটি আর বলবেন না। মাননীয় স্পিকার, পরিবার এবং জনস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য বর্তমান সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের সময় উপযোগী জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণ করে আসছে। এই মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য সেবা কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সারা দেশে স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা শিশু স্বাস্থ্য সেবা, প্রসব পর্ব সেবা, নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব, প্রসব পরবর্তী সেবা, পুষ্টি সেবা প্রদান সহ নানাবিধ সেবা দিয়ে আসছে। এর বাইরেও স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম ও পরিবার সম্মেলন, কাউন্সেলিং, গণমাধ্যমে প্রচারণা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিশোর কিশোরী পরিচর্যা, বাল্য বিবাহ রোধ, 20-এর আগে সন্তান ধারণ না করা, এক সন্তান থেকে পরবর্তী সন্তান ধারণের ভেতর ইন বিটুইন 2 থেকে 3 বছর বিরতি দান, নারীর প্রতি সহিংসতা রোধ সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করা হয়ে থাকে। এছাড়াও সংক্রামক অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষা, টেলিমেডিসিন সেবা, স্বাস্থ্য তথ্য বাতায়ন এবং মৌসুমী বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। মাননীয় স্পিকার, এছাড়াও স্থানীয় সরকার বিভাগের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক স্থাপিত নলকূপসমূহে আর্সেনিকযুক্ত নলকূপে লাল রং এবং অন্যদিকে আর্সেনিক মুক্ত নলকূপে সবুজ রং দ্বারা চিহ্নিত করে তা জনগণকে পান করার সহ সকল কাজে ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হয়। পানি এবং স্যানিটেশন টেকসই ব্যবহার নিশ্চিত ও সচেতনতা সৃষ্টি করার জন্য পৌরসভাসমূহে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ পরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমন কর্মশালা, উঠান বৈঠক ইত্যাদি গ্রহণ করা হচ্ছে। প্রতি বছর নিয়মিতভাবে অক্টোবর মাসে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন, 15ই অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস, 22শে মার্চ বিশ্ব পানি দিবস পালন সহ নানাবিধ সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্বাস্থ্যবিধি লালনের জনসাধারণকে উদ্বুদ্ধ করে আসছে। মানে স্পিকার, এটি হবে স্বাস্থ্যবিধি পালনে জনসাধারণকে উদ্বুদ্ধ করে আসছে। এছাড়াও মানব বর্জ্য সংগ্রহ, পরিবহন, পরিশোধন ও পুনর্ব্যবহার এবং কঠিন বর্জ্য উৎসে পৃথকীকরণ, সংগ্রহ, পরিবহন, পরিশোধন ও পুনর্ব্যবহার করা হচ্ছে। পারিবারিক পর্যায়ে স্বাস্থ্যবিধি পালন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের ব্যবহার এবং নিয়মিত সেফটি ট্যাঙ্ক পরিষ্কারকরণে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সবিনয়ে জানতে চাই, আরবান এলাকায় অনেক নতুন ভবন ব্যবহার হয় না, এগুলি স্বাস্থ্যসেবা খাতে নিয়ে ভবনগুলো ব্যবহারের উদ্যোগ নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শহর এলাকায় যে আবাসন বিল্ডিংগুলোর কথা আপনি বলেছেন, মাননীয় স্পিকার, এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে এইরকম প্রায় 200-র মতন বিল্ডিং ছিল যেগুলোর কোনো ব্যবহার ছিল না। বিল্ডিংগুলি কোনোটি 5 তলা, কোনোটি 8 তলা,
এরকম প্রায় 200টি বিল্ডিং আছে। আমরা বর্তমান সরকার কিছুদিন আগে একটি উদ্যোগ গ্রহণ করেছে, এগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হ্যান্ডওভার করার ব্যবস্থা নিয়েছি। এবং মাননীয় স্পিকার, ইনশাল্লাহ এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং, 200-র একটু কম হবে মাননীয় স্পিকার, এই বিল্ডিংগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর হয়ে যাবে, এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এবং খুব দ্রুতই আগামী 2 থেকে মাস 2-এর ভিতরে এইগুলো এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য সালাউদ্দিন, গাজীপুর 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় প্রশ্ন। হাম এই মুহূর্তে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি ক্রুশিয়াল কোশ্চেন। এখন এই মুহূর্তেও আজকে চট্টগ্রামে দেশের একমাত্র সংক্রামক রোগের চিকিৎসা কেন্দ্র, বিশেষায়িত ইনস্টিটিউট, সেটি সহ অধিকাংশ হাম শনাক্তকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যে কারণে এই হাম শনাক্ত করতে সকল ইনস্টিটিউটকে এবং চিকিৎসা কেন্দ্রকে ঢাকায় পাবলিক হেলথ কেন্দ্র, ন্যাশনাল পোলিও অ্যান্ড রুবেলা ল্যাবরেটরিতে পাঠাতে হচ্ছে। এই মুহূর্তে টিকার যথার্থ হওয়ার পরেও চিহ্নিত করতে রোগীদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এই ব্যবস্থা উত্তরণে খুব দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি বলেছেন, যে বিষয়টি জানতে চেয়েছেন, আসলে এটি একটি খুব দুঃখজনক ঘটনা। এই সংসদে আজকে আমরা যারা উপস্থিত আছি, আমরা সকল রাজনৈতিক দলগুলো এবং এই সংসদের বাইরেও রাজনৈতিক দল আছে, যারা সকলে মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। দুঃখজনক ব্যাপার হলো সেই স্বৈরাচারের সময়, এবং আরও দুঃখজনক ব্যাপার হলো আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য, দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। এবং স্বাভাবিকভাবেই যখন এই সমস্যাটি দেখা দেয় খুব দ্রুততার সাথে, এখানে আমাদেরকে বলতেই হবে মাননীয় স্পিকার, ইউনিসেফ আমাদেরকে, বাংলাদেশকে অনেক হেল্প করেছে এই ব্যাপারে। দ্রুত তারা হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়ে দেয়, যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি এবং প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন যে টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে, সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে, খুব সম্ভবত একটি কিট দিয়ে বোধহয় 3টি শিশুকে টেস্ট করা সম্ভব হয়, 3টি টেস্ট করা যায় একটি কিট দিয়ে। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ করছি। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব এখানে শেষ হলো।